থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির লেখক হলেন নেপোলিয়ন হিল। আত্ম উন্নয়ন বা সেলফ হেল্প জগতের এই বইটি একটি অতি জনপ্রিয় এবং বহু পুরনো ক্লাসিক হিসেবে বিবেচিত। এই বইয়ে দেখানো হয়েছে কিভাবে আমাদের চিন্তাধারার ধরন বদলে আমরা জীবনে সফলতা ও অর্থ সম্পদ অর্জন করতে পারি। এতে অনেক মূল্যবান উপদেশ এবং বাস্তব জীবনের গল্প রয়েছে যা আমাদের অনুপ্রাণিত করে। এজন্যই এই বইটি প্রত্যেক সেই মানুষকে পড়া উচিত যে তার জীবনে কিছু বড় করতে চায়। আমি একবার পড়েছিলাম, যদি আপনার চিন্তাধারা ধনী হয় তাহলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন। আপনি কি এটাতে বিশ্বাস করেন? আপনি কি মনে করেন চিন্তাধারা বদলালে আমাদের জীবনও বদলাতে পারে? শুধু ভাবনার ধরন বদলে কি আমরা ধনী হতে পারি? যদি এই প্রশ্নগুলো আপনাকেও ভাবিয়ে তোলে এবং আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে এখন প্রস্তুত হয়ে যান, কারণ আজ আমরা যে বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি তাতে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমাদের আজকের সারাংশ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির উপর ভিত্তি করে তৈরি, যেটি লিখেছেন নেপোলিয়ন হিল। তিনি আমেরিকার একজন লেখক ছিলেন এবং তাকে এমন একজন ব্যক্তি হিসেবে মনে করা হয় যিনি চিন্তার শক্তিকে বুঝিয়ে দিয়েছেন এবং আধুনিক যুগের সাফল্য বিষয়ক বইগুলোর পথপ্রদর্শক ছিলেন। তিনি আত্ম উন্নয়ন বিষয়ে অন্যতম প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী লেখক ছিলেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটিতে নেপোলিয়ন হিল তার ক্যারিয়ার গড়ার পথে উপলব্ধি করেছিলেন যে আমাদের ভাবনার ক্ষমতা এবং মানসিক শক্তি একটি বিশাল সম্পদ, বিশেষ করে যখন বিষয় হয় টাকা উপার্জন এবং আত্মতৃপ্তির। যদিও বইয়ের নাম শুনে মনে হতে পারে এটি শুধুই ধনী হওয়া বা টাকা আয় করার বিষয়, আসলে তা নয়। এই বইটি আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি শেখায় যার মাধ্যমে আমরা শুধু পেশাগত জীবনে নয়, আমাদের স্বপ্ন পূরণ এবং সফল জীবন গড়ার পথে বড় সহায়তা পেতে পারি। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার ভাগ্যের মালিক এবং আত্মার অধিনায়ক। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুধুমাত্র একটি বই নয়, বরং এটি একটি চিন্তার ধরন। এই বইটি শেখায় যে আমাদের চিন্তার মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে। যদি আমাদের ইচ্ছাশক্তি সত্যিকারের এবং দৃঢ় হয়, তাহলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি এবং জীবনের আসল উদ্দেশ্যকে খুঁজে পেতে পারি। যদিও লক্ষ্য পূরণ করা সহজ নয়, তবে যদি আপনি মন থেকে কিছু চান এবং যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি অবশ্যই জিতবেন। লেখক এই বইয়ে একটি বিশেষ ফর্মুলার কথা বলেছেন, যেটি অনুসরণ করলে যে কোনো মানুষ তার জীবন বদলে ফেলতে পারে। আপনার ইচ্ছা, চিন্তা, পরিকল্পনা এবং সাহসিক পদক্ষেপ সবকিছু মিলেই গড়ে তোলে সাফল্যের চাবিকাঠি। লেখক বলেন, আপনি এখন যেখানে আছেন এবং ভবিষ্যতে যেখানে পৌঁছাতে চান, সেই পথে সবচেয়ে জরুরি বিষয় হল কখনো হার মানবেন না। যদি বাধা আসে তাহলে থেমে যাবেন না। সাহায্য চাইতে দ্বিধা করবেন না। নতুন মানুষের সঙ্গে পরিচিত হন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। চাকরি খোঁজার কৌশল শিখুন, নতুন পদ্ধতি গ্রহণ করুন এবং যেসব সম্পদ আপনার হাতে আছে সেগুলোর সঠিক ব্যবহার করুন। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, সঠিক চিন্তা, দৃঢ় ইচ্ছা এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে আপনি তা অবশ্যই অর্জন করতে পারবেন। পর্ব 1, ইচ্ছা। সবার প্রথমে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? কোনো শক্তিশালী ইচ্ছা আমাদের দুভাবে অনুপ্রাণিত করতে পারে। 1. পুল মোটিভেশন, যখন আপনার লক্ষ্য এত আকর্ষণীয় হয় যে সেটি আপনাকে নিজের দিকে টেনে আনে। 2. পুশ মোটিভেশন, যখন আপনি ভাবেন যে যদি আপনি কাজ না করেন তাহলে খারাপ কিছু ঘটবে। সেই ভয় আপনাকে কাজ করতে বাধ্য করে। লেখক 5টি ক্ষেত্রে ইচ্ছার কথা বলেছেন। 1. ক্যারিয়ার। বেশিরভাগ মানুষ ভাবে, এই চাকরি থেকে আমি কি পাব, আমার বেতন কত হবে। কিন্তু ভাবনার ধরনটা একটু বদলানো উচিত। আমি এই কোম্পানিতে কি শিখতে পারি, কিভাবে আমি নিজেকে উন্নত করতে পারি। শুধু পদবি বা টাকার কথা না ভেবে শেখার সুযোগ ও উন্নতির দিকে লক্ষ্য রাখুন। 2. লিডারশিপ। আপনি যদি একজন ভালো নেতা হতে চান, তাহলে প্রথমে কাউকে অনুসরণ করতে শিখুন। যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, সেই ফিল্ডের সফল মানুষদের কাছ থেকে শিখুন। একজন ভালো মেন্টর আপনার ক্যারিয়ারকে এক নতুন দিশা দিতে পারে। 3. মানি। টাকা উপার্জনের ইচ্ছাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। আপনি ঠিক কত টাকা চান, কেমন ধরনের কাজ করতে চান
সেই টাকার বদলে আপনি কি দিতে প্রস্তুত? একটি নির্দিষ্ট তারিখ ঠিক করুন কখন পর্যন্ত আপনি সেই টাকা অর্জন করতে চান। একটি পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন 2 বার সেই পরিকল্পনাটি লিখুন এবং জোরে পড়ুন যাতে তা আপনার মনের ভিতর গেঁথে যায়। 4. ফেলিয়ার। যদি আপনি ব্যর্থ হন তাহলে সেটা মনে গভীরভাবে গ্রহণ করবেন না। ব্যর্থতার কারণ বোঝার চেষ্টা করুন এবং সেখান থেকে শিক্ষা নিন। ব্যর্থতাকে একটি সুযোগ হিসেবে দেখুন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। 5. অন্যের ইচ্ছা। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার বস বা ক্লায়েন্টের লক্ষ্য পূরণে সাহায্য করুন। যখন আপনি অন্যদের লক্ষ্য অর্জনে সাহায্য করেন, তখন আপনার নিজের লক্ষ্যও পূরণ হতে শুরু করে, বিশেষ করে যখন আপনি একই ফিল্ডে উন্নতি করতে চান। পর্ব 2. বিশ্বাস। আপনার চিন্তাভাবনাই আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে। যদি আপনার মনে পজিটিভ বিলিফ থাকে, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। যখন আপনি আপনার মস্তিষ্কে বারবার ভালো কথা বলেন, তখন আপনার অবচেতন মন, সাবকনশাস মাইন্ড, তা বিশ্বাস করতে শুরু করে। তাই সবসময় ইতিবাচক আবেগ, উৎসাহ, আশাকে উৎসাহিত করুন এবং নেতিবাচক আবেগ, ভয়, সন্দেহ, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। বিশ্বাস আপনার জন্য এক অস্ত্রের মতো কাজ করে, এটা পরাজয়কে ঠেকানোর শক্তি দেয়। যখন আপনি নিজের উপর বিশ্বাস করবেন, তখন অন্যরাও আপনাকে বিশ্বাস করবে। কোম্পানিগুলো এমন লোকদেরই পছন্দ করে যারা আত্মবিশ্বাসী এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে। লেখক বলেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য আপনার নাম দিয়ে একটি ইতিবাচক বাক্য তৈরি করুন। প্রতিদিন অন্তত 2 বার জোরে বলুন, যাতে আপনার চিন্তা ও কাজ একই দিকে এগিয়ে চলে। নিজের সাথে এই প্রতিশ্রুতিগুলো করুন। 1. আমি আমার লক্ষ্য অর্জন করার সম্পূর্ণ ক্ষমতা রাখি। 2. আমি প্রতিদিন অন্তত একটিও কাজ করব যা আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে দেবে। 3. আমি জানি আমার চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে। 4. আমি প্রতিদিন কিছুটা সময় আমার চিন্তাগুলো বাস্তব করতে ব্যয় করব। 5. আমি আত্মবিশ্বাসকে গুরুত্বপূর্ণ মনে করি এবং প্রতিদিন 10 মিনিট তা বাড়াতে ব্যয় করব। 6. আমি আমার লক্ষ্য অর্জনের আগে কখনো হাল ছাড়ব না। 7. আমি অন্যদের সাহায্য করব যাতে যখন আমার প্রয়োজন হবে তখন তারাও আমাকে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, তাদের কথা মনে করুন যারা এখন সেই জায়গায় আছে যেখানে আপনি পৌঁছাতে চান, সেটা কর্মজীবনে হোক, অর্থ উপার্জনে হোক বা অন্য কোনো ক্ষেত্রে। তাদের কাছ থেকে শিখুন এবং নিজের মনকে বলুন, যদি ওরা পারে তবে আমিও পারব। পর্ব 3. আত্মপরামর্শ বা অটো সাজেশন। নিজের অবচেতন মনে প্রভাব ফেলবার উপায়। অটো সাজেশন অর্থাৎ আত্মপরামর্শ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা ও চিন্তাকে সরাসরি অবচেতন মনের সঙ্গে সংযুক্ত করতে পারি। যখন আমরা কোনো কথা বারবার ভাবি বা বলি, তখন তা আমাদের অন্তরে গভীরভাবে প্রবেশ করে এবং ধীরে ধীরে আমাদের চিন্তা, সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে। এই প্রক্রিয়ায় আমাদের ইচ্ছা ও চিন্তা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে। এর মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত, আবেগ ও কাজকে সঠিক দিক নির্দেশে নিয়ে যেতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের চিন্তা ও জীবনের উপর পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি। অটো সাজেশন আমাদের নিজের সাথে সংযোগ স্থাপন এবং আমাদের মানসিকতা মজবুত করার একটি কার্যকর উপায়। পর্ব 4. বিশেষজ্ঞ জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা ও শেখার গুরুত্ব। যদি আপনি আপনার ইচ্ছাকে টাকা, ক্যারিয়ার বা যে কোনো ধরনের সাফল্যে রূপান্তর করতে চান, তাহলে আপনার এমন কোনো নির্দিষ্ট সার্ভিস, প্রোডাক্ট অথবা প্রফেশন সংক্রান্ত বিশেষজ্ঞ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই জ্ঞানই আপনাকে অন্যদের কিছু অফার করার যোগ্য করে তোলে, যার মাধ্যমে আপনি নিজের ভাগ্য ও সম্পদ গড়ে তুলতে পারেন। এই জ্ঞান আপনার আগে থেকেই থাকতে হবে এমন নয়। আপনি এটি কিনতেও পারেন বা অন্যদের থেকে শিখতেও পারেন, যেমন কোনো কোর্স করা, সেমিনার বা প্রশিক্ষণে অংশ নেওয়া, বই বা তাদের সারাংশ পড়া, সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির ইভেন্ট বা কনফারেন্সে অংশগ্রহণ করা। এই সব উপায় আপনি আপনার কাজের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করতে পারেন।
আরও একটি শক্তিশালী উপায় হল অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করা। অর্থাৎ আপনি অন্যদের জ্ঞানকে ভাড়া নিতে পারেন, মানে তাদের কাছ থেকে শিখতে পারেন এবং একসাথে কাজ করতে পারেন। যদি আপনি আপনার ক্ষেত্র এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে সারা জীবন শিখতে হতে হবে। নতুন পরিবর্তন গ্রহণ করা এবং আপডেট থাকা, সেটাই একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের পরিচয়। পর্ব ৫, কল্পনা, মনের কর্মশালা। প্রতিটি আইডিয়া এক ধরনের প্রোডাক্ট, যাকে আমরা আমাদের কল্পনার মাধ্যমে আকার দিই। মানুষ যা কিছু সৃষ্টি করে তা প্রথমে তার কল্পনায় জন্ম নেয়। লেখকের মতে কল্পনা দুই ধরনের হয়। এক, সিনথেটিক কল্পনা। এতে আমরা পূর্বের অভিজ্ঞতা, ধারণা ও পরিকল্পনাকে নতুনভাবে মিলিয়ে বা সাজিয়ে উপস্থাপন করি, অর্থাৎ পুরনো চিন্তাধারাকেই নতুন রূপে প্রকাশ করা। ২, সৃজনশীল কল্পনা। এতে সম্পূর্ণ নতুন এবং মৌলিক ভাবনা আসে, যার কোনো সরাসরি সম্পর্ক পুরনো জ্ঞানের সঙ্গে নেই। এটি প্রেরণা ও অন্তর্দৃষ্টি থেকে আসে এবং অনন্ত বুদ্ধিমত্তা এর সঙ্গে যুক্ত থাকে। কল্পনাই সেই স্থান যেখানে আপনার চিন্তাগুলো আপনার ইচ্ছার রূপ নিতে শুরু করে। এটাই মস্তিষ্কের সেই কর্মশালা যেখানে সাফল্যের সূচনা ঘটে। যদি আপনি আপনার কল্পনাকে ভালোভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনার বড় লক্ষ্য অর্জনের জন্য এমন একটি আইডিয়ার তালিকা তৈরি করুন যা আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাবে। পর্ব ৬, পরিকল্পনা করে কাজ করা বা অর্গানাইজড প্ল্যানিং। শুধু নিরাপত্তার কথা ভাবা সমাধান নয়। কোনো বড় সাফল্য তখনই আসে যখন আপনার মধ্যে দৃঢ় ইচ্ছা থাকে, আপনি সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার কল্পনা করতে পারেন এবং তার জন্য একটি ভালো পরিকল্পনা তৈরি করতে পারেন। মনে রাখবেন, প্রথম পরিকল্পনাই নিখুঁত হবে এমন নয়। যখন আপনি আপনার পরিকল্পনার উপর কাজ শুরু করেন, তখন শুরুতে কিছু ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাগুলিকে এভাবে দেখুন যে হয়তো আপনার পরিকল্পনায় কোথাও ঘাটতি ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিখুন, পরিকল্পনাকে আরও ভালো করুন। আপনি যতক্ষণ না আপনার লক্ষ্য পৌঁছান, ততক্ষণ হাল ছাড়বেন না, কারণ যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা কখনোই নিজের বড় স্বপ্নকে বাস্তব হতে দেখে না। সিদ্ধান্ত নেওয়ার বিলম্ব এক অভ্যাসে পরিণত হয়ে যায়। যারা জীবনে সফল হতে পারেন না, তারা সাধারণত সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেন এবং বারবার মতো বদলান। অন্যদিকে যারা সফল হন, তারা দ্রুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেন এবং সহজে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেন না। তারা জানেন জীবন থেকে ঠিক কী চাই এবং তারা তা অর্জন করেই ছাড়েন। প্রত্যেকটি সিদ্ধান্তের শুরুতেই সাহসের প্রয়োজন হয়। সিদ্ধান্ত নেওয়ার বিপরীত শব্দ হল টালবাহানা করা, এবং এটি একটি বড় দুর্বলতা যাকে প্রতিটি মানুষকে পরাজিত করতেই হবে যদি সে সত্যিকারের সাফল্য অর্জন করতে চায়। পর্ব ৮, সংকল্প ও অবিচল প্রচেষ্টা। বিশ্বাস গড়ে তুলতে হলে নিয়মিত পরিশ্রম করা অত্যন্ত জরুরি। ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হল অধ্যবসায়ের অভাব, অর্থাৎ ধারাবাহিক চেষ্টার ঘাটতি। এই ঘাটতি দূর করা সম্ভব, তবে সেটা নির্ভর করে আপনার ইচ্ছাশক্তির উপর। যদি আপনার ইচ্ছা দুর্বল হয়, তাহলে তার ফলাফলও দুর্বলই হবে। অধ্যবসায়ের শক্তি আমাদের ইচ্ছাশক্তির উপর নির্ভর করে, কিন্তু একমাত্র তা-ই নয়। এটা আরও অনেক বিষয় প্রভাবিত হয়। এখন ভাবুন তো, আগে যে কারণগুলো বলা হয়েছে, তার কোনটা কি আপনার মধ্যে আছে যা আপনাকে থামিয়ে দিচ্ছে? যদি কারো মধ্যে অধ্যবসায় না থাকে, তাহলে এই লক্ষণগুলো দেখা যেতে পারে: প্রতিটি কাজ পিছিয়ে দেওয়া, কোনো কিছুর প্রতি আগ্রহের অভাব, বারবার দ্বিধায় পড়ে যাওয়া, নিজের মধ্যে সন্তুষ্ট হয়ে পড়া, কোনো বিষয়ে উদাসীন হয়ে যাওয়া, মনের ইচ্ছাই হারিয়ে ফেলা, বারবার হেরে যাওয়ার অভ্যাস, নির্দিষ্ট পরিকল্পনার অভাব, শুধু চিন্তা করা কিন্তু কিছুই না করা, সব কিছুতেই শর্টকাট খোঁজা, সমালোচনার ভয়। তাহলে প্রশ্ন হল, যখন আমরা ভয় পাই, সাহস জোগাতে পারি না, তখন অধ্যবসায় আনব কিভাবে? লেখকের জন্য 4টি সহজ ধাপ দিয়েছেন। 1, একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার হৃদয়ের খুব কাছের এবং যা আপনি সত্যিই অর্জন করতে চান। 2, একটি দৃঢ় পরিকল্পনা তৈরি করুন, যাতে আপনি ধারাবাহিকভাবে কাজ করতে পারেন। 3, নেতিবাচক চিন্তা ও নিরুৎসাহজনক মানুষদের থেকে দূরে থাকুন। 4, এমন কিছু মানুষের সামনে দায়বদ্ধ থাকুন যারা আপনাকে আপনার লক্ষ্যপানে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
পর্ব 10। অবচেতন মন, সাবকনশাস মাইন্ড। ভাবনা আর সাফল্যের মাঝের সেতু বন্ধন। অবচেতন মন হল মানুষের চিন্তা ও তার নিরন্তর বুদ্ধিমত্তার এক মিশ্রণ। এই মন আমাদের ইচ্ছেগুলিকে বাস্তব রূপ, যেমন টাকা, সাফল্য অর্জনের মাধ্যম করে তোলে। যদি আপনি আপনার ইচ্ছেগুলিকে এই মনের ভিতরে ঠিকমতো প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে আপনার ভাবনা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং তার কোনো প্রভাব পড়বে না। এই অবচেতন মনকে নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে 7টি পজিটিভ অনুভূতি নিজের জীবনে গ্রহণ করতে হবে: ইচ্ছা, বিশ্বাস, ভালোবাসা, যৌনতা, উদ্দীপনা, রোম্যান্স ও আশা। কিন্তু বিপরীতে যদি আপনার মধ্যে কোনো একটি নেতিবাচক অনুভূতি ঢুকে পড়ে, তাহলে সেটি আপনার অবচেতন মনের সমস্ত সৃজনশীল সুযোগ নষ্ট করে দিতে পারে। তাই নিচের 7টি নেগেটিভ অনুভূতি থেকে সবসময় দূরে থাকুন: ভয়, ঈর্ষা, ঘৃণা, প্রতিশোধ, লোভ, কুসংস্কার ও রাগ। সবশেষে চেষ্টা করুন যেন আপনার মন সর্বদা ইতিবাচক চিন্তায় ভরে থাকে, যাতে নেতিবাচক ভাবনার কোনো জায়গাই না থাকে। পর্ব 11। মস্তিষ্ক বা ব্রেন, ভাবনাকে পাঠানো ও গ্রহণ করার কেন্দ্র। মানব মস্তিষ্ক একটি রেডিও স্টেশনের মতো কাজ করে। এটি চিন্তাধারাকে পাঠায়ও এবং গ্রহণও করে। আমাদের অবচেতন মন হল সেই চিন্তা প্রেরক কেন্দ্র, যেখান থেকে ভাবনার তরঙ্গ বাইরে পাঠানো হয়। আর আমাদের ক্রিয়েটিভ ইমাজিনেশন কাজ করে একটি রিসিভার হিসেবে, যা পরিবেশে ভেসে বেড়ানো ভাবনার তরঙ্গগুলো ধরতে পারে। যখন আপনার চিন্তাধারা খুব তীব্র হয়, তখন সেই তরঙ্গগুলো আরও শক্তিশালী হয় এবং আপনি অন্যের ভাবনাও সহজে ধরতে পারেন। এই শক্তিশালী ভাবনার তরঙ্গগুলি বায়ুতে ভেসে বেড়ায় এবং এক মানুষের মস্তিষ্ক থেকে আরেকজনের মস্তিষ্কে পৌঁছে যায় একেবারে শব্দ ছাড়াই। বুদ্ধির মন্দিরের দরজা, সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বোঝা যায় ধ্যান, আত্মচিন্তা ও অন্তর আত্মার উন্নতির মাধ্যমে। যদি আপনি ষষ্ঠ ইন্দ্রিয়কে বুঝে ফেলেন ও নিয়ন্ত্রণে আনেন, তাহলে আপনি ভবিষ্যতের বিপদ আগে থেকেই টের পেয়ে যাবেন এবং তা এড়াতে পারবেন। এছাড়াও ভবিষ্যতের ভালো সুযোগগুলোও আপনি সময়মতো চিনে নিয়ে তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। পর্ব 12। ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স। ভয় থাকলে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে না। যখন আপনার মনে সন্দেহ এবং ভয় থাকে, তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়। এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে জড়িত। সন্দেহ থেকে ভয়ের সৃষ্টি হয়, আর ভয় আমাদের মনকে দুর্বল করে তোলে। এমন 6টি বড় ভয় আছে যেগুলো আমাদের চিন্তা ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে: দারিদ্র্য, সমালোচনা, খারাপ স্বাস্থ্য, ভালোবাসার অভাব, বার্ধক্য ও মৃত্যু। এই নেতিবাচক অনুভূতির সঙ্গে আরও একটি শত্রু আছে: নেতিবাচক চিন্তার প্রভাব। এই সব কিছু থেকে নিজেকে বাঁচাতে আপনাকে সাফল্যবান এবং ধনী লোকেদের মতো আচরণ করতে হবে। তাদের সঙ্গেই থাকুন যারা আপনাকে ইতিবাচকভাবে চিন্তা করতে এবং জীবনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণে রাখতে ইচ্ছাশক্তি ব্যবহার করুন এবং নিজের অবচেতন মনকে ভালো চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, ভয় শুধু মনের একটি অবস্থা। যদি আপনি আপনার মনকে সঠিক পথে চালিত করতে পারেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে কখনোই সেই ভয় আপনার ওপর আধিপত্য করতে পারবে না। এই উপলব্ধিকে আপনি নিজের সাফল্যের এক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এই বইটি আমাদের শেখায় আমাদের চিন্তাভাবনায় অনেক শক্তি রয়েছে, আর যদি আমাদের ইচ্ছা দৃঢ় হয় এবং লক্ষ্য স্পষ্ট হয়, তাহলে আমরা সেই চিন্তাগুলোকেই বাস্তবে রূপ দিতে পারি। বিশ্বাস হলো সেই আঠা যা আমাদের চিন্তা, কর্ম এবং মানুষদের একত্রে ধরে রাখে। প্রত্যেক বড় সাফল্যের শুরু হয় একটি শক্তিশালী ইচ্ছা থেকে। তারপর তৈরি হয় একটি সুস্পষ্ট পরিকল্পনা এবং কল্পনার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়। সফল মানুষরা দ্রুত এবং স্পষ্ট সিদ্ধান্ত নেন এবং তারা বারবার সিদ্ধান্ত বদলান না। অনেক সময় মানুষ কেবল এই কারণে ব্যর্থ হয় কারণ তাদের মধ্যে পারসিস্টেন্স থাকে না। পারসিস্টেন্স মানে হচ্ছে বারবার ব্যর্থ হওয়ার পরও হাল না ছেড়ে ক্রমাগত চেষ্টা করে যাওয়া। আপনি যদি জীবনে বড় সাফল্য ও শক্তি চান, তাহলে আপনাকেও নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করতে হবে। হাল ছাড়বেন না। শেষে আবার মনে রাখুন,
ভয় কেবল মনের একটি অবস্থা। যদি আপনি নিজের মনকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তাহলে ভয় কখনই আপনাকে দমন করতে পারবে না। এই বইটি আমাদের শেখায় চিন্তা, ইচ্ছা, পরিকল্পনা, বিশ্বাস এবং ধারাবাহিক পরিশ্রমের শক্তিতে আমরা যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই সারাংশ থেকে আপনি কিছু নতুন শিখেছেন, যা আপনার জীবনকে আরও ভালো করতে সাহায্য করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জ্ঞান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এভাবেই আরও জ্ঞান সমৃদ্ধ ভিডিও নিয়ে আসতে থাকব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন ভাবনা এবং নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ।